হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো রয়েছো আর তোমাদের শরীর সব সুস্থই রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, যেটা হলো শিক্ষায় সমসুযোগ। শিক্ষায় সমসুযোগ। আজকে এই শিক্ষায় সমসুযোগের ধারণা তোমাদের দেয়া হবে, তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। আসলে শিক্ষায় সমসুযোগ কি, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝানো হয়, সমসুযোগ কি, তার কি সমস্যা রয়েছে, তার কি গুরুত্ব রয়েছে, তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে ইত্যাদি সমস্ত বিষয়ে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো। আর এখানেই বলে দিই যে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো, নিউ মেম্বার তোমরা যারা রয়েছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তোমাদের এডুকেশন বিষয় সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে, এটুকু বলে দিতে পারি। তো যাই হোক, আমরা ভিডিওতে চলে যাই, আমরা আমাদের পড়া শুরু করি। আগে জানতে হবে, প্রথমেই দেখা রয়েছে সমসুযোগ কি। শিক্ষা সমসুযোগ জানার আগে আমাদের জানা দরকার যে সমসুযোগ কি। এই যে ইকুয়াল অপরচুনিটি, আসলে হোয়াট ইজ ইকুয়াল অপরচুনিটি সেটা আমাদের জানতে হবে। রয়েছে দেখো, রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কোনো রকম বৈষম্য না রেখে, বলেছে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কোনো রকম বৈষম্য না রেখে সমস্ত ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করাকে সমসুযোগ বলে। এখানে দুটো কথার উপরে গুরুত্ব দেওয়া উচিত। এক হলো বৈষম্য, দুই হলো সমান সুযোগ প্রদান। বৈষম্য মানে কি? পার্থক্য, মানে কোনো ব্যক্তি উচ্চ, কোনো ব্যক্তি নিচু, মানে ধনী দরিদ্র, কেউ ছেলে অথবা কেউ মেয়ে, এই সমস্ত কিছুর ভিত্তিতে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত না করে প্রত্যেককে সমস্ত ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করাকে বলা হবে কি? সমসুযোগ। অ্যাকচুয়ালি সময় সুযোগ নয়, সমসুযোগ। ঠিক আছে, সমসুযোগ। তাই আশা করবো যে সমসুযোগ কথাটা তোমরা বুঝতে পারলে, যে কোনো ক্ষেত্রে বৈষম্য না রেখে প্রত্যেককে সমস্ত ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করা, কোনো রকম বৈষম্য করা যাবে না, সেটাকেই আমরা বলবো কি? সমসুযোগ। তো সমসুযোগ আমরা জানলাম। তো এরপরে যেটা জানবো সেটা কি? সেটা হলো শিক্ষায় সমসুযোগ। তাহলে এতক্ষণ আমরা জানলাম সমসুযোগ কি, তারপরে আমরা জানবো শিক্ষায় সমসুযোগ। দেখো, সমসুযোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম যে সমস্ত ক্ষেত্রে, তাই না? যখন আমরা শিক্ষায় সমসুযোগটা জানবো তখন কিন্তু একটা নির্দিষ্ট জায়গা চলে আসবে, সেটা কি? শিক্ষা। তাহলে সংজ্ঞাটা প্রায় একই রকম থাকবে, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রের উপরে আলোচনা হবে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভৌগোলিক অবস্থান সাম্প্রদায়িকতা ইত্যাদি নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে তাদের চাহিদা সামর্থ্য আগ্রহ প্রবণতা অনুযায়ী শিক্ষার অধিকার প্রদান করা। রাষ্ট্র কোনোভাবেই দেশের নাগরিকগণকে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। এখানে কত বড় বড় কথা বলা হয়েছে দেখো। এখানে দেখো বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, অর্থাৎ কাউকে, আমাদেরই ভারতবর্ষের কাউকে, অর্থাৎ কোনো ব্যক্তিকে, সে কোন জাতি, কোন ধর্মের, কোন বর্ণের, কোন লিঙ্গের, তার ভৌগোলিক অবস্থান কোথায়, তার বাড়ি নদীর পাশে না মাঝবর্তী এলাকায় না একেবারে বর্ডার লাইনে কোথায় অবস্থিত, ভৌগোলিক পরিবেশ কেমন, অথবা সাম্প্রদায়িকতাকে সে কোন সম্প্রদায় অন্তর্ভুক্ত ইত্যাদি কোনো কিছুকে বিচার করা যাবে না তাকে শিক্ষার অধিকার দানের ক্ষেত্রে। আর কি না, প্রত্যেক নাগরিককে তাদের চাহিদা অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের আগ্রহ অনুযায়ী, তাদের প্রবণতা অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে শিক্ষার অধিকার প্রদান করতে হবে। রাষ্ট্র কোনোভাবেই এই জাতি ধর্ম বর্ণ ইত্যাদির ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষার অধিকার থেকে কখনো বঞ্চিত করতে পারবে না, এটা রাষ্ট্রের অধিকার নেই। প্রত্যেককেই সমান সুযোগ দিতে হবে। তবে এটা যেহেতু শিক্ষার ক্ষেত্রে, ওই জন্য আমরা শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। আশা করবো যে তোমরা বুঝতে পারলে শিক্ষায় সমসুযোগ বিষয়টা কি। তাহলে শিক্ষায় সমসুযোগ বলতে, তুমি যদি শিক্ষা গ্রহণ করতে চাও তো তোমাকে শিক্ষা দানের অধিকার দিতেই হবে রাষ্ট্রকে, কোনোভাবেই তোমাকে বঞ্চিত করা যাবে না।
সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে। আশা করব তোমরা বিষয়টা বুঝলে। তো এরপর আমরা যেটা দেখব, দেখো শিক্ষায় সমসুযোগের উদ্দেশ্য। আমরা এই শিক্ষায় সমসুযোগ দেব কেন? প্রত্যেক ব্যক্তিকে শিক্ষাদান করতে সুযোগ দেব কেন? প্রত্যেক ব্যক্তি শিক্ষিত হলে কি হবে? সেটাই অ্যাকচুয়ালি কি সমসুযোগ দানের উদ্দেশ্য বা গুরুত্ব। এটাকে আমরা বলতে পারি কি গুরুত্ব বলতে পারি, ঠিক আছে? গুরুত্ব বলতে পারি বা সুবিধা বলতে পারি, এটা ঠিক আছে, সুবিধা হতে পারে এটা। তাহলে এখানে সুবিধাগুলো কি কি রয়েছে দেখো। প্রথমেই যেটা রয়েছে দেখো, উপযুক্ত নাগরিক তৈরি। তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে যদি উপযুক্ত নাগরিক তৈরি করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু শিক্ষার আয়ত্তে আনতে হবে, কারণ প্রকৃত শিক্ষাই পারে উপযুক্ত নাগরিক তৈরি করতে। তারপরে রয়েছে দেখো আগ্রহ মেধা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে সুযোগ দান। তাহলে আমরা দেখি যে অনেক সময় অনেক ধনী পরিবারের ব্যক্তি তারা হয়তো খুব মেধাসম্পন্ন নয়, অথচ যে ধরনের বিদ্যালয়ে, যে ধরনের মডেল স্কুল নবোদয় বিদ্যালয়গুলো রয়েছে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে যারা ধনী ব্যক্তি তারা কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করে সেখানে প্রবেশাধিকার নিয়ে নিচ্ছে। কিন্তু এই জায়গায় বলা হচ্ছে যে আগ্রহ এবং মেধার উপর গুরুত্ব দেওয়া হবে, এখানে অন্য কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া হবে না। তাহলে আগ্রহ এবং মেধাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু তুমিও যেমন সুযোগ পাবে, আমিও তেমন সুযোগ পাবো। এখানে অন্য কোনো ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে না। আগ্রহ এবং মেধা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে সুযোগ প্রদান করার ব্যবস্থা করার কথা এখানে স্বীকার করা হয়েছে। যে শিক্ষার্থীদের যদি উপযুক্তভাবে শিক্ষা প্রদান করতে হয় বা উপযুক্ত জায়গায় শিক্ষা প্রদানের সুযোগ পেতে হয় তাহলে তাদের মেধার উপর ভিত্তি করে সেই সুযোগটা আয়ত্ত করতে হবে। মানে তুমি যদি উচ্চ মেধা সম্পন্ন হও তাহলে তোমাকে সেখানে সুযোগ দেওয়া হবে। আসলে এই কথাটা এখানে বলতে চাইছি। এবারে রয়েছে দেখো সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বলতে যদি সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, মনে করো তোমাদের ভালোর জন্য বাড়িতে কোনো তোমাদের জন্য একটা পড়াশোনার জন্য আলাদা একটা রুম করা হয়েছে তোমাদের ভালোর জন্য, কিন্তু সেখানে সবাই বলছে যে হ্যাঁ ভালো রুমটা করা হয়েছে, খুব ভালো জায়গায় করা হয়েছে, এখানে তোমরা নির্জনে পড়তে পারবে, করতে পারবে, সে করতে পারবে, এভাবে বলছে। কিন্তু তুমি তার মধ্যে হয়তো সেই রুমটা ওইখানে করার জন্য রাস্তা দিয়ে যে মানুষজনরা যাচ্ছে বা রাস্তার পাশে যে একটা কোলাহল তার কারণে তুমি ডিস্টার্ব বোধ হচ্ছ, এই যে একটা দৃষ্টিভঙ্গি তোমার কাছ থেকে যদি প্রকাশ পায় তাহলে সেইটা হবে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? তো এই ধরনের দৃষ্টিভঙ্গি বিকাশের ক্ষেত্রে কিন্তু শিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ উপযুক্ত শিক্ষা না হলে তোমার কিন্তু এই ধরনের যে বিকাশগুলো, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির বিকাশগুলো কিন্তু সঠিকভাবে হবে না। তুমি বলতে পারো, মনে করো কেউ কিছু একটা আবিষ্কার করেছে, তুমি তার খুঁত, আমরা বলি না যে সে প্রচুর কথায় কথায় খুঁত ধরে বা কথায় কথায় একটা তার নেগেটিভ একটা দিক বের করার চেষ্টা করে। আসলে সমালোচনা হচ্ছে এটা, কোনো কিছুর একটা নেগেটিভ দিককে পর্যালোচনা করা। সমালোচনা মানে শুধুমাত্র যে নেগেটিভ দিক তা নয়, তার সপক্ষে হয়তো আরও অন্যান্য মতামত দেওয়া, এগুলি হচ্ছে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বৈষম্যতা হ্রাস। অ্যাকচুয়ালি সমসুযোগ যদি প্রদান করা হয় তাহলে ধনী দরিদ্র উচ্চ নিচ বিভিন্ন সম্প্রদায় এদের মধ্যে কী হবে, বৈষম্যতাটা মানে যে ব্যবধানটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে, কারণ সেখানে সেও যেমন সুযোগ পাচ্ছে আমিও তো সুযোগ পাচ্ছি, সে জায়গায় উভয়ের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু কমে আসবে। এবারে কি নারী শিক্ষার উন্নয়ন, অবশ্যই নারী শিক্ষার উন্নয়ন ঘটবে। অনেক পরিবার রয়েছে যারা টাকা পয়সার অভাবে মহিলাদের মানে মেয়েদের পড়াশোনার মধ্যে আনতে চায় না, তো তারাও কিন্তু শিক্ষার অধিকার পাওয়ার পরে বা সমসুযোগ দেওয়ার ফলে তারাও কিন্তু শিক্ষায় নিজেদের কন্যাদেরকে নিযুক্ত করতে আগ্রহী হবে, তো সেই জায়গায় হচ্ছে তারা সুযোগটা পাবে, তাহলে নারীরা শিক্ষিত হতে পারবে। এবারে কি ভ্রাতৃত্ববোধ গঠন, অবশ্যই সমসুযোগের ফলে কি হবে, প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতির, প্রত্যেক লিঙ্গের মানুষের শিশুরা বা শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষা গ্রহণ করবে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা মিলন, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, এটার কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষতা, এখানে অবশ্যই ধর্মনিরপেক্ষ মনোভাব গড়ে উঠবে, কারণ কেউ কাউকে যদি সবসময় এক জায়গায় রাখা হয় তাহলে তার মধ্যে একটা একরোখা ভাব তৈরি হয়, কিন্তু তাকে যদি সবার সঙ্গে মেশার সুযোগ দেওয়া হয়,
সেখানে তাদের নিজের মতামতকে ব্যক্ত করার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, একে অপরের মধ্যে যে মিথস্ক্রিয়া, তার মাধ্যমে নিজেদেরকে অন্যের সামনে যেমন প্রকাশ করতে পারে, তেমনিভাবে উভয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যাগুলোও মিটমাট করে নিতে পারে। তো সেই জায়গাটা কিন্তু ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেখানে সে কোনো নির্দিষ্ট ধর্মের ব্যক্তির কাছে যাচ্ছে না, সে সেখানে তার বন্ধু হিসেবে বিভিন্ন ধর্মের যেহেতু শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকের কাছে নিজেদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছে বা নিজের মতামতটাকে ব্যক্ত করার চেষ্টা করছে, অন্যের মতামতকে গ্রহণ করার চেষ্টা করছে। এর ফলে কী হয়, যে ধর্মকেন্দ্রিকতা বা ধর্মের প্রতি যে গোঁড়ামি মনোভাব সেটা কিন্তু দূরীভূত হয়। এবারে কি গণতান্ত্রিক স্বার্থ রক্ষা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। গণতন্ত্র বলতে আমরা সেটাকেই বুঝি যে কোনো একটা জায়গায় সিদ্ধান্ত নিতে হলে আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিই। যেমন ধরো বাড়িতে কোনো কিছু তৈরি করা হলে হোক বা কোনো ডিসিশান নেওয়া হোক, সেখানে বাড়ির প্রত্যেকে একটা আলোচনা করে, সেই অনুযায়ী ডিসিশান নেওয়া হয়। তো এই জায়গাটা আমাদের দেশের ক্ষেত্রেও হয়ে থাকে। আমরা যদি কাউকে নির্বাচন করতে চাই, আমাদের প্রত্যেক জনগণকে সেই ব্যক্তিটাকে নির্বাচনের জন্য উপযুক্ত জায়গায় উপযুক্ত অধিকার দিতে হবে বা উপযুক্ত মান্যতা প্রদান করতে হবে। তো তার ভিত্তিতে তাকে নির্বাচন করা হবে। তো সেই যে ব্যাপারটা, এটাই অ্যাকচুয়ালি গণতন্ত্র। ঠিক আছে, তো সেই গণতান্ত্রিক স্বার্থ কিন্তু তখনই রক্ষা পাবে, কারণ দেশের প্রত্যেক মানুষ যখন শিক্ষিত হতে পারবে তখনই বলা হবে যে আমাদের দেশ গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশ আমাদের দেশ। তাহলে এই জায়গাটা আসলে এই যে গণতান্ত্রিকতা, এটা হচ্ছে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ একটা একটা সৌন্দর্য বলতে পারি আমরা, দেশের সৌন্দর্য। কারণ দেশের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে যেখানে জনগণের মতামত নেওয়া হয়, এর থেকে আর বড় কিছু হয় না। অনেক দেশ রয়েছে যারা হচ্ছে রাজতান্ত্রিক, যারা নিজেদের মতামতকে গুরুত্ব দেয়, যারা এই প্রাইম মিনিস্টারের মতো, প্রধানমন্ত্রীর মতো যে সমস্ত জায়গায় রয়েছে যারা, তারা নিজেদের মতামতকে গুরুত্ব দেয়, অন্য কারোর যে জনগণ কী চাইছে তার উপর গুরুত্ব দেয় না। কিন্তু আমাদের দেশ এক্ষেত্র থেকে একটু আলাদা, যেটা কিন্তু একটা ভালো দিক। ঠিক আছে, আশা করবো যে তোমরা এটা বুঝতে পারলে যে শিক্ষায় সমসুযোগের উদ্দেশ্য বা গুরুত্ব বা সুবিধাটা আসলে কি। তোমরা চাইলে এগুলো কিন্তু স্ক্রিনশট করে রেখে দিতে পারো, তোমাদের কাজে লাগবে। তো এরপর যেটা জানবো সেটা হচ্ছে কি সমস্যা। সমসুযোগের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে? সমসুযোগের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা রয়েছে। প্রথমে দরিদ্রতা। দেখো, দারিদ্রতার কারণে অনেক পরিবার রয়েছে যারা ন্যূনতম খরচটুকু করতে পারে না। তাদের ক্ষেত্রে কিন্তু সমসুযোগ যে ব্যাপারটা, সেটাকে সঠিকভাবে পরিচালনা করাটাও তাদের কাছে কিছুটা কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে বিশেষত শহর বা বস্তি, প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষরা অত্যন্ত দারিদ্রতার কারণে এই অধিকার থেকে বঞ্চিত হয়। এরপর রয়েছে দেখো বৈষম্যতা। বৈষম্যতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখনও অনেক সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে জাতিগত বৈষম্য রয়েছে, যেখানে লিঙ্গগত বৈষম্য রয়েছে, যেখানে ধর্মীয় বৈষম্য রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু এই সমসুযোগ কিন্তু কার্যকর করা একটু কঠিন। ঠিক আছে, তো সেই জায়গাটার কথা এখানে বলা হয়েছে। আর কি না, নিজেদের অধিকার সম্পর্কে দরিদ্র মানুষেরা কিন্তু অসচেতন রয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেক মানুষ রয়েছে যারা অ্যাকচুয়ালি সমসুযোগ সম্পর্কেই জানে না, তারা আগ্রহী কিন্তু সমসুযোগ সম্পর্কে না জানার কারণে তারা নিজেদের সন্তানদের, নিজেদের পুত্রীদের মানে কন্যা সন্তানদেরও শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করাতে পারছে না। তো সেটা কিন্তু একটা বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, এই অসচেতনতা। আর কি উপযুক্ত নির্দেশনা দান। উপযুক্ত নির্দেশনা দানের অভাব। দেখো, পাড়া প্রতিবেশী যারা থাকে তারা নির্দেশনা দেয়, কারোর ভালোর জন্য উপদেশ দিয়ে থাকে, কিন্তু এই যে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উপদেশগুলো, এগুলো কিন্তু যারা শিক্ষিত ব্যক্তি তাদের কাছ থেকেই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তো সেই জায়গায় শিক্ষক যারা রয়েছে তাদেরকে উপযুক্ত নির্দেশনা দিতে হবে, গ্রামে গ্রামে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে। কিন্তু সেটার অভাব থাকার কারণে, সেই নির্দেশনার অভাব থাকার কারণে কিন্তু অনেকেই সমসুযোগ কর্মসূচি থেকে বঞ্চিত। তাহলে শিক্ষা সমসুযোগের জন্য অনেক আইন রয়েছে, কিন্তু শিক্ষা সমসুযোগের জন্য সেই সকল আইন কিন্তু আমাদের রাজ্যে সহ আমাদের দেশে সঠিকভাবে কার্যকর হয়নি, বিভিন্ন কারণে কার্যকর হয়নি, যেটা হচ্ছে সমসুযোগের ক্ষেত্রে বাধাস্বরূপ। আবার দেখো, ভারতবর্ষে বহু ধর্ম, বর্ণ, জাতির মানুষ রয়েছে। প্রত্যেকের দিকে তাকিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা উচিত। কোনো মুষ্টিমেয় ব্যক্তিকে লক্ষ্য করে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা যায় না। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে যে পরিমাণে ভাষা সম্প্রদায়ের মানুষ বলো
বিভিন্ন ধর্মের মানুষগুলো রয়েছে বা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতির মানুষ রয়েছে, প্রত্যেকের দিকে নজর দিয়ে শিক্ষা ব্যবস্থাকে এখনও পর্যন্ত সেই রূপে গড়ে তোলা সম্ভব হয়নি, যে কারণে শিক্ষায় সমসুযোগ যে জায়গাটা সেটা কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তো পূর্বের তুলনায় বর্তমানে অনেকাংশেই সমসুযোগকে অনেকাংশেই কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও বলা যায় যে অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আরও যারা নিম্নতর জাতির মানুষেরা রয়েছে, যারা বিভিন্ন অনেকে নিচু যে সমস্ত কোয়ালিটি যারা জায়গাতে যারা বসবাস করে, একবার প্রত্যন্ত বস্তি অঞ্চলে মানুষ, তারাও কিন্তু এখনো পর্যন্ত অনেকেই রয়েছে যারা সমসুযোগের অধিকার থেকে বঞ্চিত। তো সেই জায়গাটাও একটা বাধা স্বরূপ সমসুযোগকে কার্যকর করার ক্ষেত্রে। তাহলে সমসুযোগের ক্ষেত্রে এগুলো সমস্যা। এই সমসুযোগের সমস্যার পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমসুযোগের জন্য গৃহীত পদক্ষেপ। প্রথমে রয়েছে দেখো সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের, প্রত্যেক ভৌগোলিক অবস্থানের শিক্ষার্থীরা এসে শিক্ষা গ্রহণ করতে পারবে। শিক্ষার অধিকার আইন আরটিই, ঠিক আছে, আরটিই যেটা ছিল 2009, এটাকে সঠিকভাবে কার্যকর করতে হবে। শিক্ষার অধিকার আইনকে শিক্ষার সমসুযোগের জন্য আঞ্চলিক বৈষম্য দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আঞ্চলিক বৈষম্যকে দূরীভূত করতে হবে। আঞ্চলিক বৈষম্য যদি না দূরীভূত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ বাধা হিসেবে দাঁড়ায় আর কি। তো সেই জায়গায় আঞ্চলিক বৈষম্য দূরীকরণের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক, যেটা হচ্ছে কি সামাজিক যে বৈষম্য সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে সামাজিক বৈষম্য দূরীকরণ করতে হবে, এবং সমসুযোগের যে বাধাগুলো রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হচ্ছে নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসারকে ঘটাতে হবে। তাহলে কি হবে, সমাজের নারীরা শিক্ষিত হতে পারলে তারাও কিন্তু নিজেদের পরিবারকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। তো সে জায়গায় তাদের যে পরিবারে যারা অন্যান্য সদস্য থাকবে তাদেরকেও কিন্তু শিক্ষা গ্রহণে তারা উৎসাহিত করবে। আর কি, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রতিবন্ধীরাও কিন্তু আমাদের গণতন্ত্রের একটা অংশ, তাদেরকেও শিক্ষিত করে তুলতে হবে। পাঠ্যক্রমকে বৃত্তিমুখী করতে হবে, অর্থাৎ সেই পাঠ্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন বৃত্তি অর্জন করতে পারে, অর্থ উপার্জন করতে পারে, এইরকম ধরনের পাঠ্যক্রম নিয়ে আসতে হবে। সেটা পড়ে শিক্ষার্থীরা যেন নিজেদের পায়ের উপর দাঁড়ানোর যে একটা জায়গা তারা করে নিতে পারে, তারা যাতে নিজেদেরকে উপার্জনক্ষম করে তুলতে পারে, সেই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। আর কি না, হোস্টেলের ব্যবস্থা করতে হবে, মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, বই খাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, যেটা আমরা দেখছি বর্তমান দিনেও এই ধরনের জায়গাগুলো রয়েছে, যে বই খাতা দেওয়া হচ্ছে, মিড ডে মিলের তো ব্যবস্থা আছে, তার পাশাপাশি হোস্টেলের ব্যবস্থাও রয়েছে। এখন তো পোশাক, জুতো, মোজা, ব্যাগ, এ সমস্ত কিছু থেকেই বিদ্যালয়ে দেওয়া হয়, যাতে এই সমসুযোগটাকে সঠিকভাবে কার্যকর করা যায়। তো এগুলো গ্রহণ করা হয়েছে বর্তমানে। ঠিক আছে, আর কি না, দূরাগত শিক্ষা এবং মুক্ত শিক্ষা, যেটা হচ্ছে কি ওপেন যে এডুকেশান, মুক্ত শিক্ষা ব্যবস্থা, করেসপন্ডেন্ট এডুকেশান, এগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কারণ কি, অনেক শিশু বা অনেক শিক্ষার্থী রয়েছে যারা সঠিক সময়ে সঠিক শিক্ষাটা নিতে পারেনি, তাদের জন্য কিন্তু এই মুক্ত বিশ্ববিদ্যালয় বা দূরাগত শিক্ষা যেগুলো বা মুক্ত শিক্ষা এগুলো রয়েছে। তারা যে কোনো সময়, তাদের এখানে কোনো নির্দিষ্ট বয়স থাকে না, তুমি যে কোনো বয়সে গিয়ে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো। তো মনে করো তোমার গ্র্যাজুয়েশন হয়নি, তুমি কলেজে পড়া হয়নি, তোমার বয়স হয়তো কিছুটা হয়ে গেছে, তো তুমি এই ধরনের দূরাগত শিক্ষার মাধ্যমে বা মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুমি তোমার এই ডিগ্রিটা কমপ্লিট করতে পারো। তো এটা কিন্তু একটা সুযোগ সকলের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া। আর কি, বয়স্ক শিক্ষা মানে তোমার 15 থেকে 35 বছরের যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে এর বয়স্কদের মধ্যে ফেলা হয়। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় এই বয়সের ব্যক্তিদেরকে, তো তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আর কি, শিশু শ্রমিক আইনকে বিশেষভাবে কার্যকর করতে হবে। শিশু শ্রমিক আইনকে শিশুদেরকে কোনো রকম শ্রমমূলক কাজ, বিভিন্ন
এরা কয়লা খনি বা বিভিন্ন কারখানা, হ্যাঁ, এছাড়াও পরমাণু কেন্দ্রে বা রেলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যদি কাজে লাগানো হয় শিশুদেরকে, বিপজ্জনক ক্ষেত্রে কাজে লাগানো হয়, সেটা কিন্তু আইনত অপরাধ। তো এই যে শিশু শ্রমিক আইন, এটাকে কার্যকর করতে হবে যাতে শিশুরাও শিক্ষা গ্রহণের অধিকার পায়, যাতে শিশুরাও শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই ধরনের পদক্ষেপগুলো তাহলে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। এরপরে কি রয়েছে, হ্যাঁ, এরপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। সেটা হচ্ছে কি, সমসুযোগ প্রসঙ্গে সংবিধানের ধারাসমূহ। প্রথমে রয়েছে দেখো 14 নম্বর ধারা। 14 নম্বর ধারায় বলা হয়েছে কি, আইনের চোখে সকলেই সমান, সবাইকে সমান আইনি সুরক্ষা দেওয়া হবে। এখানে কাউকে কম নয়, কাউকে বেশি দেওয়া হবে না। এটা 14 নম্বরে বলা হয়েছে, সকলকে সমান আইনি সুরক্ষা পাবে, সবাই সমান আইনি সুরক্ষা পাবে। 15 নম্বর ধারাতে বলা হয়েছে, নারী পুরুষ জাত পাতের ক্ষেত্রে বৈষম্য থাকবে না শিক্ষাক্ষেত্রে। নারী এবং শিশুদের শিক্ষার জন্য সরকারকে বিশেষ সুবিধা তৈরি করতে হবে। 16 নম্বর ধারাতে রয়েছে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে, মনে করো তুমি সরকারি চাকরি করতে যাবে, সেখানে প্রত্যেক নাগরিককে সমান অধিকার দেওয়া হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সংবিধানে বলা হয়েছে, কিন্তু কতটা কার্যকরী হয় সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যা দেশের অবস্থা, যা রাজ্যের অবস্থা। তো যাই হোক, সেখানে এরকমই বলা হয়েছে যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কাউকে কোনো অতিরিক্ত সুযোগ প্রদান করা হবে না। 17 নম্বরে বলা হয়েছে, দেখো, শিক্ষালয়ে অস্পৃশ্যতার মনোভাবকে প্রশ্রয় দিলে চলবে না। মনে করো কেউ একজন নিচু জাতির ব্যক্তি, তো তাকে বিদ্যালয়ে ভর্তি নেওয়া হলো না, এমনটা করা যাবে না, এমনটা হচ্ছে বেআইনি। ঠিক আছে, তো এটা বলা হয়েছে 17 নম্বর ধারাতে। এবার দেখো 29 নম্বর ধারা। 29 নম্বর ধারাতে বলা হয়েছে, সরকারি অনুদানে পুষ্ট কোনো বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যদিও বা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়, সেটা যেন বাধ্যতামূলক যেন না হয়, বাধ্যতামূলক কিন্তু করা যাবে না। ঠিক আছে, এবারে দেখো 29 নম্বর ধারাতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে, দেশের কোনো অংশে বসবাসকারী যে কোনো নাগরিক সম্প্রদায় তাদের নিজস্ব যে ভাষা রয়েছে, নিজস্ব যে লিপি রয়েছে, সেগুলোকে তারা রক্ষা করতে পারবে এবং নিজস্ব সংস্কৃতিকে বজায় রাখতে পারবে। এবং বলা হয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে ধর্ম, জাতি, ভাষা ইত্যাদির অজুহাতে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি চায় যে ভাষার ভিত্তিতে অথবা তার জাতির ভিত্তিতে বাদ দিয়ে দেবে, বিদ্যালয় থেকে ভর্তি হতে দেবে না, তো এটা করা যাবে না। 30 নম্বর ধারাতে বলা হয়েছে, দেখো, যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং পরিচালনাও করতে পারে। 31 নম্বর ধারায় বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করতে পারে। 41 নম্বর ধারাতে বলা হয়েছে, রাষ্ট্রের সব নাগরিকদের জন্য শিক্ষা ও কাজের সংস্থান করবে রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু আমাদের দেশের প্রত্যেক নাগরিকদের জন্য কাজের সংস্থান বা কর্মসংস্থানের সুযোগ দেবে। কিন্তু বর্তমানে যা অবস্থা, বহু 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 ব্যক্তি যারা হচ্ছে কর্মসংস্থান হারিয়েছেন, অনেকে কর্মসংস্থানের অভাবে তাদের দিন কেটে গেল পুরো। তো যাই হোক, এগুলো সব সংবিধানেই রয়েছে, কার্যকর সেরকম কিছুই হয়নি। 45 নম্বর ধারাতে যেটা রয়েছে সেটা অনেকটাই কার্যকর হয়েছে, সেটা হচ্ছে কি না, 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের জন্য শিক্ষা হবে অবৈতনিক বাধ্যতামূলক। তাহলে সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক, অবৈতনিক মানে কি, বেতন দিতে হবে না, বাধ্যতামূলক মানে তোমাকে পড়তেই হবে 6 থেকে 14 বছর পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ করতেই হবে বা করার কথা বলা হয়েছে কত নম্বর ধারা, সেটা 45 নম্বর ধারায়। 46 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র কি করবে, তার রাষ্ট্রের যে সমস্ত দুর্বল শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করবে এবং তাদের সমস্ত ধরনের শোষণ থেকে মুক্ত করবে এবং সামাজিক অধিকারকে সুনিশ্চিত করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রাষ্ট্র পালন করবে বা এই দায়িত্বগুলোও কিন্তু রাষ্ট্র পালন করবে। তো এগুলো কি না, সংবিধানের আইন যেগুলো হচ্ছে বলা হয়েছে। তো এরপর আমরা যেখানে যাব, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা এইখানে জেনে নেব। ঠিক আছে, তোমরা এগুলো একটু জুম করে বড় করে একটু দেখে নেবে বা তুলে নেবে। ঠিক আছে, তুলে নিলে ভালো হয়, স্ক্রিনশট করে নিতে পারো। প্রথম যেটা রয়েছে, দেখো, এনসিবিসি কমিশন
কবে গঠিত হয়? এনসিপিসি কমিশন গঠিত হয় 1993 সালের 14ই আগস্ট। তারপর হচ্ছে বর্তমানে এনসিপিসি কমিশনের চেয়ারম্যান কে? ইনি হলেন হংসরাজ গঙ্গারাম আহির। 3 নম্বর প্রশ্নে রয়েছে মন্ডল কমিশন কবে গঠিত হয়? 1979 সালের 1 জানুয়ারি গঠিত হয়। 4 নম্বর প্রশ্নে রয়েছে মন্ডল কমিশনের চেয়ারম্যান কে? বিপি মন্ডল। 5 নম্বর প্রশ্নে রয়েছে তপশিলি জাতি শব্দটি অন্তর্ভুক্ত হয় কবে? এটা অন্তর্ভুক্ত হয় 1935-এ, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর 23(1) অনুযায়ী। ঠিক আছে। গান্ধীজি তপশিলি জাতির মানুষদের কি বলে আখ্যায়িত করেছেন? হরিজন বা চিলড্রেন অফ গড বলে আখ্যায়িত করেছেন। 7 নম্বর প্রশ্নে রয়েছে তপশিলি জাতি হলো কি কি? এখানে কতগুলো নাম দিয়ে দিয়েছি, অনেক সময় এমসিকিউতে 3টে অপশান তারপরে সবগুলি থাকে, তো সেই জায়গায় তোমাদের সুবিধা হবে। যেমন ধোপা, মুচি, ডোম, কামার, মাল ইত্যাদি আরও রয়েছে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নে রয়েছে নাগরিক সুরক্ষা আইন কবে পাস হয় ও কার্যকরী হয়? নাগরিক সুরক্ষা আইন পাস হয় 1955 সালে এবং কার্যকর হয় 1976 সালে। প্রথম অনগ্রসর সম্প্রদায়ের জন্য যে কমিশন গঠিত হয় তার সভাপতি কে ছিলেন? এটা 9 নম্বর প্রশ্ন। তো এটি হচ্ছে, এর উত্তরটা হবে অ্যাকচুয়ালি কাকা কালেলকর কমিশনের সভাপতি। এই কমিশনটি তৈরি হয়েছিল 1953 সালের 29 জানুয়ারি। এবারে দেখো রয়েছে 10 নম্বর প্রশ্নে সংবিধানের কত নম্বর ধারাতে এসটিদের অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে? মানে এসটি যারা রয়েছে, শিডিউলড ট্রাইব যারা রয়েছে, তপশিলি উপজাতি, তাদের বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে আর কি। সেটা হচ্ছে 342 নম্বর ধারাতে। 11 নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের ওবিসি এর কয়টি শ্রেণী রয়েছে? 2টি শ্রেণী রয়েছে, ওবিসি এ, ওবিসি বি। 12 নম্বর প্রশ্ন রয়েছে বর্তমানে সরকারি চাকুরির ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে তপশিলি জাতি এর জন্য ও তপশিলি উপজাতির জন্য কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে? এখানে তপশিলি জাতিদের জন্য 15% এবং তপশিলি উপজাতিদের জন্য 7.5%। 13 নম্বর প্রশ্নে রয়েছে তপশিলি উপজাতি হলো কারা? এখানে একই রকমভাবে কতগুলো দেওয়া হয়েছে, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, লোধা, শবর, মেচ ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবারে রয়েছে 14 নম্বর প্রশ্ন, এসিবিসি কবে চালু হয়? এটা হচ্ছে 1979 সালে। এসিবিসি এর পুরো নাম কি? সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আর কি। এবারে দেখো 16 নম্বর প্রশ্ন রয়েছে এনসিবিসি এর পুরো নাম কি? আচ্ছা, 15 নম্বর প্রশ্নে রয়েছে এসইবিসি এর পুরো নাম সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। 16 নম্বর প্রশ্নে রয়েছে এনসিবিসি এর পুরো নাম ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 17 নম্বর প্রশ্ন রয়েছে কালেলকর কমিশন কবে রিপোর্ট জমা দেয়? 1955 সালের 30 মার্চ হবে, 1955 সালের 30 মার্চ। 18 নম্বর প্রশ্নে রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের বিভাজন সংবিধানের কততম সংশোধনীতে স্থির হয়? এটা হচ্ছে 103তম সংশোধনীতে স্থির হয়। 19 নম্বর প্রশ্নে রয়েছে ভারত সরকার ইডাব্লিউএস বিল কবে আনে? 2019 সালে। 20 নম্বর প্রশ্নে রয়েছে ইডাব্লিউএস দের কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে? 10%। 21 নম্বর প্রশ্নে রয়েছে ইডাব্লিউএস সংরক্ষণের জনক কাকে বলা হয়? প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে। 22 নম্বর প্রশ্নে রয়েছে ইডাব্লিউএস এর পুরো নাম ইকোনমিক্যালি উইকার সেকশন। 23 নম্বর প্রশ্নে রয়েছে ওবিসি এর পুরো নাম আদার ব্যাকওয়ার্ড কাস্ট। 24 নম্বর প্রশ্নে রয়েছে ইডাব্লিউএস এর সার্টিফিকেট কত বছরের জন্য বৈধ থাকবে? এটা 1 বছরের জন্য। 25 নম্বর প্রশ্নে রয়েছে ইডাব্লিউএস পরিবারের আয় কত হবে? বার্ষিক
8 লক্ষ টাকার কম, বার্ষিক এটা 8 লক্ষ টাকা, ঠিক আছে, 8 লক্ষ টাকার কম। এবারে দেখো 26 নম্বর প্রশ্ন রয়েছে অবৈতনিক বাধ্যতামূলক সর্বজনীন শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? ওই ব্র্যাকেট দেওয়া আছে দেখো 6 থেকে 14 বছর পর্যন্ত, এটা সংবিধানের 45 নম্বর ধারাতে বলা হয়েছে। 27 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধান কমিটির চেয়ারম্যান কে? ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি চেয়ারম্যান ছিলেন আর কি, ভারতীয় সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন। 28 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষার সমসুযোগ কার্যকর করতে শিক্ষাক্ষেত্রে কত শতাংশ আর্থিক বরাদ্দ করতে বলা হয়েছে? 6%। 29 নম্বর প্রশ্ন রয়েছে বর্তমান ভারতে নারীদের সাক্ষরতার হার 70.3%, অর্থাৎ 70.3%। 30 নম্বর প্রশ্ন রয়েছে ইডাব্লিউএস কারা? এখানে বলা হয়েছে কতগুলো দেখে নাও। দুর্বল শ্রেণীর ব্রাহ্মণ, আর্য বৈশ্য, মুদালিয়ার, নাগরথ, মুসলমান, এছাড়াও জৈন সম্প্রদায়ের মানুষ, যারা দুর্বল শ্রেণী আর কি, প্রত্যেকেই যেন দুর্বল হতে হবে, তাদের 8 লক্ষ টাকার বার্ষিক 8 লক্ষ টাকার নিচে তাদের আয় হতে হবে, তাদের জায়গাগুলো 1000 বর্গফুটের মধ্যে থাকবে, এরকম আরও অনেক জায়গা রয়েছে, যেটা আমরা এসসি এসটি ওবিসিদের যে একটা ক্লাস নিয়েছি সেখানে আমরা আলোচনা করেছি, চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কারণে আলোচনা করলাম। তো আরও অনেক প্রশ্ন রয়েছে, সেটা জানার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, তো সেই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এরপরে দেখি কী রয়েছে না, এখানেই হচ্ছে আজকের ক্লাস, তোমাদের এখানেই শেষ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন ইউনিট এর আলোচনা নিয়ে।